সো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আমরা শুরু করছি। তোমাদের যে থার্ড সেমিস্টারের মেজর 1 নাম্বার পেপার রয়েছে, সেই 1 নাম্বার পেপারের সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। ভালো করে মন দিয়ে আমার কথাগুলো শোনো, তাহলেই বুঝতে পারবে। আমি যেটা শো করেছি ওটা জাস্ট দেখো, মন দিয়ে আমার কথাটা শোনো, শোনাটাই হচ্ছে মেন। দেখো, হিস্ট্রি মানে ইতিহাস। কিসের ইতিহাস? সাহিত্যের ইতিহাস। কোন সাহিত্যের? ইংলিশ লিটারেচার। তোমরা বাংলা সাহিত্যের ইতিহাস একটু একটু পড়েছো, ঠিক সেই রকমই ইংরাজি সাহিত্যের ইতিহাস। দেখো, ইতিহাস তো এমন জিনিস যেটা প্রত্যেকের ব্যাকগ্রাউন্ডে রয়েছে। আমাদেরও প্রত্যেকের একটা করে ইতিহাস আছে। আমরা যে পাস্ট টাইমগুলোকে পার করে এসেছি সেগুলো তো আমাদের ইতিহাস, তাই না? তাহলে ইতিহাস আমাদের সাথে জড়িত। তাহলে লিটারেচার, সাহিত্য যেটা আজকে তৈরি হয়েছে, আজকে আমরা যাকে দেখছি, তারও একটা ইতিহাস আছে। তাহলে সেই ইতিহাসটা আমাদের জানতে হবে। তাহলে দেখো, প্রথমেই আমাদের যে বিষয়টা জানতে হয় সেটা হচ্ছে ইংরেজি সাহিত্যের ইতিহাসে যে বিভিন্ন পিরিয়ডগুলো রয়েছে। প্রথমে আমাদের পিরিয়ডগুলো জানতে হবে যে কোন কোন পিরিয়ড রয়েছে এবং সেই পিরিয়ডটা কত সাল থেকে কত সাল অবধি মোটামুটি, এবং সেখানে কোন কোন রাইটাররা রয়েছে। এই বিষয়টা আমাদের প্রথম ক্লাস। তাহলে দেখো, আমরা ইংরেজি সাহিত্যের ইতিহাসকে কয়েকটা ভাগে ভাগ করেছি। আমি তোমাদের এখানে এই ডিভিশনগুলো দেখাবো এবং তার সাথে সাথে সেই এজে যারা ফেমাস রাইটার ছিলেন সেই রাইটারদের তোমাদের আমি একটু আলোচনা করে দেব। তাহলে প্রথম যে পিরিয়ড হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের প্রথম যে পিরিয়ড তাকে বলা হয় ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। আমরা প্রত্যেকটা পিরিয়ডকে আবার যখন ডিটেল আলোচনা করব তখন আমরা জানতে পারবো কেন এটাকে ওল্ড ইংলিশ বলা হচ্ছে বা কেন এটাকে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বলা হচ্ছে। তাহলে প্রথম পিরিয়ডের নাম হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, যেটা 449 থেকে 1066 সাল অব্দি। তাহলে দেখো, অদ্ভুত 449 থেকে শুরু হচ্ছে, শুরু হওয়া উচিত ছিল 0 থেকে, তাই না? কিন্তু প্রথমে আমি বলেছি যে আমরা কি পড়ছি, ইংরেজি সাহিত্যের ইতিহাস। অর্থাৎ 449-এর আগে অব্দি ইংলিশ ল্যাঙ্গুয়েজের কি হয়নি? জন্ম হয়নি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ জন্মেছে 449 বছরে। আজকে 2024 সাল চলছে, 449 সালে কিসের জন্ম হয়েছে? ইংরাজি ল্যাঙ্গুয়েজের জন্ম হয়েছে। ভাবো, কত নতুন ল্যাঙ্গুয়েজ এটা, তাই না? কিন্তু সারা ওয়ার্ল্ডকে কি করছে? ডমিনেট করছে। কত নতুন ল্যাঙ্গুয়েজ ভাবো তো। বাকি দেখো, পুরোনো ল্যাঙ্গুয়েজগুলো সব আস্তে আস্তে কি হয়ে গেল? নাই হয়ে গেল। প্রাচীন যে ল্যাঙ্গুয়েজগুলো সেগুলো আস্তে আস্তে নাই হয়ে গেল। কিন্তু ইংরেজি দেখো আজকে সারা পৃথিবীকে কি করছে গো? ডমিনেট করছে। তোমাকে ইংরেজি জানতেই হবে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার করতে গেলে, ইন্টারন্যাশনাল কাজকর্ম করতে গেলে তোমাকে কি করতে হবে? ইংরেজি জানতে হবে। এটা কেন হয়েছে বলতে পারবে? কেন ইংরেজি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হয়েছে? কারণ হচ্ছে কলোনিয়ালিজম, উপনিবেশ। কারণটা কি? উপনিবেশ। ব্রিটিশরা সারা ওয়ার্ল্ডে তাদের উপনিবেশ এস্টাবলিশ করেছিল। সারা ওয়ার্ল্ডের প্রায় 60-এর ওপর দেশ, 60 অ্যাবাভ 60 ওয়াজ আন্ডার ব্রিটিশ রুল। 60খানা দেশকে শাসন করেছে, মানে বুঝতেই পারছো 60-এর ওপরে। তাহলে যখন কোনো দেশকে শাসন করছে তখন তো কালচারটাও তো যাচ্ছে, ল্যাঙ্গুয়েজটাও তো যাচ্ছে তার সাথে সাথে, তাই না? এই কারণে আজকে ইংরাজি একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে পরিণত হয়েছে। মাত্র 1500 বছর আগেকার ল্যাঙ্গুয়েজ, তাই না? আমরা যদি ব্যাকগ্রাউন্ডে যাই, 2024 থেকে যদি 449 বাদ দাও, ওই 1500 বছরের মতো হবে, ওর বেশি তো হবে না। তাহলে 1500 বছর আগেকার ল্যাঙ্গুয়েজ আজকে দেখো ওয়ার্ল্ডকে ডমিনেট করছে। প্রথম কারণ কি? উপনিবেশ।
যেহেতু ব্রিটিশরা চারিদিকে কলোনি করেছিল, উপনিবেশ করেছিল, এটা হচ্ছে প্রথম রিজন। 2 নম্বর রিজন হচ্ছে ইংলিশ ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড। অন্যান্য যত ভাষা আছে সেগুলো খুব জটিল ভাষা, বাংলা কত জটিল বলতো, অ থেকে চন্দ্রবিন্দু, আকার ওকার, রফলা জফলা, সন্ধি, এই তোমার মাথাটা খারাপ হয়ে যাবে। সংস্কৃত কত জটিল বলতো, তাই না? অ্যারাবিক আরো জটিল। তাহলে প্রাচীন ভাষাগুলো জটিল, তাই না? ইংরেজি কি এ থেকে জেড, মাত্র 26টা লেটারের কাজ। 26টা লেটারকে ঘুরিয়ে ফিরিয়ে লেখো এদিক সেদিক, কি হয়ে যাবে? নতুন নতুন শব্দ তৈরি হয়ে যাবে। অন্য কিছু তো করতে হয় না, আমাদের করতে হয় কি 26টা লেটারকে আমাদের এদিক সেদিক ঘোরাতে হয়। কোনো আকারও লাগাতে হয় না, কোনো ওকারও লাগাতে হয় না, কোনো জের জবর কিছুই লাগাতে হয় না। লাগাতে হয় কি হয় না। কিন্তু তুমি অন্য ভাষা যখনই ব্যবহার করবে তোমাকে কত কিছু ভেবে ব্যবহার করতে হয়। এই ইজি টু আন্ডারস্ট্যান্ড এটা কিন্তু একটা বড় রিজন। মানুষ কোন জিনিসটাকে তাড়াতাড়ি অ্যাডপ্ট করবে বাবা? যেটা ইজি। আমরা জটিল পদ্ধতি কি কেউ তাড়াতাড়ি অ্যাডপ্ট করবো? করবো না তো, যে দূর বাবা এটা এত জটিল কেন করতে যাব, যেটা ইজি সেটা করবো। তাহলে এটা আরেকটা রিজন। 3 নম্বর রিজন হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতেই হয়েছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্টটা কোথায় হয়েছে বাবা? ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে। ভালো করে তাকিয়ে দেখো, পৃথিবীর যা তোমরা ইউজ করছো ম্যাক্সিমাম আবিষ্কার কোথায় হয়েছে গো? ওয়েস্টে। কম্পিউটার কোথায় আবিষ্কার হয়েছে? ওয়েস্টে। চার্লস ব্যাবেজ। কম্পিউটারের কোন ভাষা? ইন্টারনেট কোথায় আবিষ্কার হয়েছে? ওয়েস্টে। ওই ব্রিটিশ বা আমেরিকানদের দ্বারা। তাহলে সেখানকার ল্যাঙ্গুয়েজগুলো কি তৈরি হয়েছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজেই হয়েছে সবকিছু, রিসার্চগুলো ইংলিশেই হয়েছে। দ্যাটস ওয়াই আজকে ইংলিশ এতটা ডমিনেটিং হয়ে গেছে। আমরা ইংলিশকে আর কি করতে পারবো না? বাদ দিতে পারবো না। ইংলিশকে আমরা বাদ দিতে পারবো না। তো সেই ইংরেজি সাহিত্যের ইতিহাস কিভাবে ইংরেজি সাহিত্যে আসছে সেটা আমরা দেখছি। তার প্রথম পিরিয়ড হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, যেটা 449 থেকে 1066 সাল অব্দি রয়েছে। এবারে এই পিরিয়ডে আমরা যদি লিটারেচার দেখি, আমরা 2 ধরনের লিটারেচার দেখতে পাবো। একটা হচ্ছে পোয়েট্রি আর একটা হচ্ছে প্রোজ। জেনে রাখবে যে কোনো দেশের লিটারেচার শুরু হয়েছিল পোয়েট্রি দিয়ে। কি দিয়ে শুরু হয়েছিল বাবা? পোয়েট্রি দিয়ে। যে কোনো সাহিত্যে, যে কোনো সাহিত্যে, বাংলা সাহিত্য বলো, সংস্কৃত সাহিত্য বলো, তুমি যে কোনো সাহিত্যে চলে যাও, তবে কিন্তু শুরু হয়েছে কি দিয়ে গো? পোয়েট্রি দিয়ে। ইভেন আমাদের যে বড় বড় ধর্মগ্রন্থগুলো রয়েছে সেগুলো সব কিসে? পোয়েট্রিতে। সেগুলো সব কিসে? পোয়েট্রিতে। তাহলে পোয়েট্রি হচ্ছে অরিজিন। তাহলে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বা ইংলিশ লিটারেচারের যে প্রথম পিরিয়ড, সেখানেও আমরা পোয়েট্রি পাবো। তারপরই পাবো আমরা কি বাবা? প্রোজ। তো পোয়েট্রির মধ্যে আমরা 2 জন ফেমাস রাইটারকে পাই, যারা এই ওল্ড ইংলিশ বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের সাথে অ্যাসোসিয়েটেড। একজনের নাম হচ্ছে কিডমন, একজনের নাম হচ্ছে সাইন উলফ। কি নাম? কিডমন এবং সাইন উলফ। এই ওল্ড ইংলিশ পিরিয়ড কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট, তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে। ওল্ড ইংলিশ থেকে প্রশ্ন আসবে। ওল্ড ইংলিশ যে এপিক পোয়েমগুলো ছিল বা হিরোইক পোয়েমগুলো, সেটার উপর প্রশ্ন আসবে। এবং ওল্ড ইংলিশ পিরিয়ডে কিছু এলিজি লেখা হয়েছিল, সেই এলিজির ওপর প্রশ্ন আসবে। খুব ইম্পর্টেন্ট ওল্ড ইংলিশটা। 2 জন পোয়েট পেয়ে গেলাম। প্রোজ রাইটার কে কে ছিল? 4 জন ইম্পর্টেন্ট প্রোজ রাইটার্সের নাম পাই। একজন হচ্ছে বিড,
একজন হচ্ছে কিং অ্যালফ্রেড, একজন হচ্ছে অ্যালফ্রিক, একজন হচ্ছে উলফস্তান। এই চারজন আমরা প্রোজ রাইটার্সের কথা পাই। ঠিক আছে, আমার কথাগুলো শোনো তাহলেই হবে, আমার কথাগুলো শোনো জাস্ট। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আমরা খুব জটিল করে পড়বো না, জটিল করে পড়লে এমনিতেই বিষয়টা জটিল। আমি চাইবো যতটা গল্পের আকারে, যতটা ইজি করে তোমাদের পড়িয়ে দেওয়া যায়, কারণ বিষয়টা এমনিতেই জটিল। যদি এটাকে আমরা আরো জটিল করে পড়ি তাহলে মাথাতে কি হবে না, কিছুই ঢুকবে না। যেমন তোমাদের আমি রেটরিক বুঝিয়ে দিয়েছিলাম খুব ইজি করে, প্রোজোডি যেমন ইজি করে বুঝিয়ে দিয়েছিলাম, ওইরকম এটাকেও কি করব, ইজি করে বুঝিয়ে দেবো। তাহলে ওল্ড ইংলিশ পিরিয়ড হয়ে গেল, অ্যাংলো সেকশন পিরিয়ড হয়ে গেল। নেক্সট পিরিয়ডের নাম কি বাবা? মিডিল ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো নরমান পিরিয়ড, যেটা 1066 থেকে 1550 সাল অব্দি মোটামুটি রয়েছে। মিডিল ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো নরমান পিরিয়ড। এবারে এই পিরিয়ডটার তিনটে ভাগ, অর্থাৎ এটা হচ্ছে বড়, এর ভেতরে তিনটে আরো ছোট ছোট পার্ট রয়েছে। কি কি পার্ট রয়েছে? একটা হচ্ছে বিফোর চসার, চসারের আগের সময়, যেটা 1066 থেকে 1350 অব্দি। তারপরে রয়েছে এজ অফ চসার, যেটা 1350 থেকে 1400 সাল অব্দি। আর তারপরে রয়েছে দ্য এজ অফ রিভাইভাল বা চসার টু স্পেন্সার বা আর্লি রেনেসা, যেটা 1400 থেকে 1550। তাহলে মিডিল ইংলিশ পিরিয়ডের আবার তিনটে ভাগ। টোটালটাকে আমরা কি বলবো? মিডিল ইংলিশ পিরিয়ড। অর্থাৎ 1066 থেকে 1550 অব্দি টোটালটাকে আমরা কি বলবো? মিডিল ইংলিশ পিরিয়ড। ঠিক আছে, বা অ্যাংলো নরমান পিরিয়ড। বুঝতে পেরেছো? দেখো মিডিল ইংলিশ পিরিয়ডের যেটা প্রথম ভাগ, তার নাম হচ্ছে বিফোর চসার, 1066 থেকে 1350 বা 1400, 1350 থেকে বা 1340, 1350 বা 1340। ওকে, তাহলে এখানে ইম্পর্টেন্ট রাইটার কে কে আছে বাবা চসারের আগে? এখানেও পোয়েট্রি আছে, আর এখানে শুরু হচ্ছে ড্রামা। তাহলে দেখো ড্রামা কোত্থেকে আসছে বাবু? মিডিল ইংলিশ পিরিয়ড থেকে। এখান থেকেও প্রশ্ন হয়, রাইট এ নোট অন দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ড্রামা ইন দ্য মিডিল ইংলিশ পিরিয়ড। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, যে কিভাবে মধ্যযুগে নাটকের ডেভেলপমেন্ট হচ্ছে, হঠাৎ করে নাটক কেন আসছে মধ্যযুগে, এই ড্রামা এখান থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে পোয়েটস কে কে ছিল? পোয়েটস আমরা দুজন পাবো, একজন হচ্ছে লেজামন, একজন হচ্ছে অর্ম। অর্ম একজন লোকের নাম, আর একজন হচ্ছে লেজামন, মাছের লেজা, তাই না? লেজামন বা লেয়ামন, অনেকে লেয়ামন উচ্চারণ করে। লেয়ামন এবং অর দুজন হচ্ছে কবি। নাট্যকার কে বাবা? জন হেউড। জন হেউড নাটক লিখছে। মিডিল ইংলিশ পিরিয়ডের প্রথম সেকশন। মিডিল ইংলিশ পিরিয়ডের 2 নম্বর সেকশন, তার নাম কি গো? দ্য এজ অফ চসার, অর্থাৎ চসার চলে এসছে এবারে। মিডিল ইংলিশ পিরিয়ডের সবচেয়ে বিখ্যাত কবি কে গো? চসার। চসার হচ্ছে মধ্যযুগের সবচেয়ে বিখ্যাত কবি। তাহলে এই মধ্যযুগে যে পিরিয়ডটা চসার রয়েছে, চসারের পিরিয়ডে আমরা কি কি সাহিত্য দেখতে পাবো? আমরা পোয়েট্রি দেখতে পাবো, আর তার সাথে প্রোজ দেখতে পাবো। পোয়েট্রিতে আমরা দেখতে পাবো, দেখো জিওফ্রে চসারকে, উইলিয়াম ল্যাংল্যান্ডকে, জন গওয়ারকে এবং জন বারবারকে। জিওফ্রে চসার, উইলিয়াম ল্যাংল্যান্ড, জন গোয়ার এবং জন বারবার, এই কবিগুলোকে আমরা দেখতে পাবো কোন ইয়েতে বাবা? মিডিল ইংলিশ পিরিয়ডের এই যে পোয়েট্রি, সেই পোয়েট্রিতে। প্রোজ রাইটার কাদেরকে পাবো? জন ম্যান্ডেভাইল, জন ওয়াইক্লিফ আর স্যার টমাস ম্যালোরি।
এরা হচ্ছে প্রোজ রাইটার্স। তাহলে এজ অফ চসার আমাদের হয়ে গেল। নেক্সট, এজ অফ রিভাইভাল, মানে চসারের থেকে স্পেন্সারের দিকে শিফট হচ্ছে। এজ অফ রিভাইভাল বা চসার টু স্পেন্সার, বা পিরিয়ডটাকে কি বলা হচ্ছে, আর্লি রেনেসা পিরিয়ড। ঠিক আছে, যেটা 1400 থেকে কত সাল অব্দি বাবা, 1550। এখানে আমরা লিটারেচার 3 ধরনের দেখতে পাবো। কি কি পাবো বাবা? পোয়েট্রি, প্রোজ এবং ড্রামা। পোয়েট্রি, প্রোজ, ড্রামা, 3টে লিটারেচারই পাবো। পোয়েট্রির মধ্যে কাকে পাবো? জন লিডগেট, টমাস হকক্লিফ, কিং জেমস দ্য ফার্স্ট, উইলিয়াম ডানবার, গ্যাভিন ডগলাস এবং রবার্ট হেনরিসন। এরা হচ্ছে সবাই পোয়েটস। প্রোজ রাইটারদের মধ্যে কাকে কাকে পাবো? উইলিয়াম ক্যাক্সটন, স্যার টমাস মোর, উইলিয়াম টিন্ডেল, মাইলস কভারডেল। এরা কোন রাইটার বাবা? এরা হচ্ছে প্রোজ রাইটার্স। ড্রামা কাদেরকে পাবো? টমাস স্যাকভাইল, নর্টন এবং নিকোলাস ইউডাল। এরা হচ্ছে ড্রামা। তাহলে মিডল ইংলিশ পিরিয়ড শেষ হয়ে গেল। এবারে নেক্সট পিরিয়ড, নেক্সট হচ্ছে আমাদের রেনেসা, নবজাগরণ। রেনেসা পিরিয়ড 1550 থেকে 1660 অব্দি। তোমাদের সিলেবাসে কেন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার দিয়েছে বাবা? কারণটা কি? ইন ফিউচার তুমি যদি ইংলিশ লিটারেচার নিয়ে কিছু করতে চাও, তখন তোমার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়তেই হবে। তুমি কোনো নেট সেট দেবে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়তে হবে। তুমি বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এমএ করতে চাও, সেখানে এন্ট্রান্স পরীক্ষা দেবে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। ইভেন বিভিন্ন স্কুল টিচিং, চাকরি পরীক্ষায় স্কুলের টিচার হওয়ার জন্য সেখানেও কি লাগে? হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার লাগে। দ্যাটস ওয়াই তোমাদের সিলেবাসে এটা এতটা ইম্পর্টেন্ট এবং তোমাদের সিলেবাসে এটা দেওয়া হয়েছে। তাহলে রেনেসা পিরিয়ড 1550 থেকে 1660 অব্দি টোটালটাই রেনেসা চলছে। এবার রেনেসার মধ্যে 4টে কি রয়েছে বাবা? যুগ রয়েছে। রেনেসার মধ্যে কি রয়েছে? 4টে যুগ রয়েছে। একটা হচ্ছে এলিজাবেথান পিরিয়ড, যেটা 1550 থেকে 1603। একটা হচ্ছে জেকোবিয়ান পিরিয়ড, যেটা 1603 থেকে 1625। একটা হচ্ছে ক্যারোলাইন এজ, যেটা 1625 থেকে 1649। একটা হচ্ছে দ্য কমনওয়েলথ পিরিয়ড বা এজ অফ মিল্টন বা পিউরিটান এজ বা লেট রেনেসা পিরিয়ড, যেটা 1649 থেকে 1660 অব্দি। এতগুলো নাম, ঠিক আছে? এই পিরিয়ডটার এতগুলো নাম। এটা হচ্ছে লেট রেনেসা, রেনেসা শেষের দিকে, পিউরিটানদের যুগ। যখন আমরা ডিটেলে পড়বো কেন পিরিয়ডটাকে কমনওয়েলথ বলা হচ্ছে, কেন এজ অফ মিল্টন বলা হচ্ছে, কেন পিউরিটান বলা হচ্ছে, কেন লেট রেনেসা বলা হচ্ছে, আমরা এইগুলো জানবো। শুধুই তো নাম দেয়নি, নিশ্চয়ই কিছু একটা কারণ আছে, তাই না? এইবার দেখো আমাদের রেনেসার যে প্রথম ভাগ, তার নাম হচ্ছে এলিজাবেথান পিরিয়ড, 1550 থেকে 1603 সাল। এই এলিজাবেথান পিরিয়ডে আমরা লিটারেচার 3 ভাগে ভাগ করি: পোয়েট্রি, ড্রামা আর প্রোজ। পোয়েট্রি, ড্রামা, প্রোজ। এখনো কিন্তু নভেল আসেনি। দেখো, নভেল অনেক পরে, নভেল সেই 18th সেঞ্চুরি যখন যাবে। এখন তো আমাদের কোন সেঞ্চুরিতে আছে? 16th সেঞ্চুরিতে আছে। যখন 18th সেঞ্চুরি যাবে তখন কি আসবে গো? নভেল আসবে। তাহলে এলিজাবেথান পিরিয়ডে ইম্পর্টেন্ট রাইটার কারা রয়েছেন? কারা কারা প্রোজ পোয়েট্রি রাইটার রয়েছেন? দেখো, পোয়েট্রির মধ্যে আমরা প্রথমে সনেটিয়ার্সদের পাচ্ছি, অর্থাৎ যারা সনেট লিখেছেন। তার সাথে পাচ্ছি মেটাফিজিক্যাল পোয়েটকে। সনেটিয়ার্স কারা?
স্যার টমাস ওয়াট, হেনরি হাওয়ার্ড, এডমান্ড স্পেন্সার, ফিলিপ সিডনি, মাইকেল ড্রেটন, স্যামুয়েল ড্যানিয়েল। এরা কি গো? সনেট রাইটার্স। এরা হচ্ছে সনেট রাইটার্স। জন ডান, যার কবিতা তোমরা পড়েছো একটা, গো অ্যান্ড ক্যাচ এ ফলিং স্টার, জন ডান এখানেই বিলং করছে। মেটাফিজিক্যাল পোয়েট্রি তিনি বিগিনিং করছেন। তাহলে দেখো আমরা মেটাফিজিক্যাল পোয়েট এবং সনেটিয়ার্সদের দেখলাম। নেক্সট আমরা ড্রামাটিস্টদের পাবো। ড্রামাটিস্টদের দুভাগে ভাগ করব। একটা হচ্ছে প্রি শেক্সপিয়ারিয়ান ড্রামাটিস্ট, অর্থাৎ শেক্সপিয়ারের আগের যারা ড্রামাটিস্ট তাদেরকে কি বলা হতো? ইউনিভার্সিটি উইটস বলা হতো। কেন ইউনিভার্সিটি উইটস বলা হতো? তারা প্রত্যেকেই কোনো না কোনো ইউনিভার্সিটির সাথে অ্যাসোসিয়েটেড ছিলেন, সেই কারণে তাদেরকে কি বলা হতো? ইউনিভার্সিটি উইটস। কে কে ছিলেন বাবা? জন লিলি, রবার্ট গ্রিন, থমাস ন্যাশ, থমাস কিড, ক্রিস্টোফার মার্লো। এরা ইউনিভার্সিটি উইটস। এই ইউনিভার্সিটি উইটস এর উপর প্রশ্ন আসবে তোমাদের, 10 মার্কস আসবে, এত ইম্পর্টেন্ট। ইউনিভার্সিটি উইটস এর উপর 10 মার্কসের কোয়েশ্চেন আসবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। রাইট এ নোট অন দ্য কন্ট্রিবিউশন অফ ইউনিভার্সিটি উইটস ইন দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ ড্রামা। হয়েছে? এরপর হচ্ছে শেক্সপিয়ার এবং তার কন্টেম্পোরারি রাইটার উইলিয়াম শেক্সপিয়ার এবং বেন জনসন, তারাও ড্রামা লিখেছে। আর তারপর আমরা কাদেরকে পাবো? প্রোজ রাইটারদের পাবো। প্রোজ রাইটার 3 জন পাবো। সবচেয়ে বিখ্যাত ফ্রান্সিস বেকন। বেকনের কি পড়েছো তোমরা? অফ স্টাডিজ পড়েছো। তার সাথে রজার অ্যাসাম আর রবার্ট বার্টন, এই 3 জনকে তোমরা পেয়ে যাবে। কিসে পেয়ে যাবে? প্রোজ রাইটার্স। ক্লিয়ার? নেক্সট দেখো রেনেসার 2 নম্বর ভাগ, তার নাম কি গো? দা জেকোবিয়ান পিরিয়ড, 1603 থেকে 1625। এখানেও আমরা লিটারেচার 2 ভাগে ভাগ করব। এক হচ্ছে ড্রামা, 2 নম্বর হচ্ছে প্রোজ। এখানে ড্রামা বলতে কারা ড্রামা লিখছেন? শেক্সপিয়ারের পরবর্তী রাইটাররা, অর্থাৎ পোস্ট শেক্সপিয়ারিয়ান ড্রামাটিস্ট, বা যাদেরকে আমরা জেকোবিয়ান ড্রামাটিস্ট বলে থাকি। কজনকে পাবো আমরা? 7 জনের নাম পাবো। কে কে? জর্জ চ্যাপম্যান। কি নাম? জর্জ চ্যাপম্যান। ঠিক আছে। আর কাকে পাচ্ছি আমরা? থমাস ডেকার। আর কাকে পাচ্ছি? থমাস ডেকার। আর পাচ্ছি থমাস মিডলটন। আর পাচ্ছি আমরা থমাস হেউড। আর পাচ্ছি জন ওয়েবস্টার। আর পাচ্ছি ফ্রান্সিস বিউমাউন্ট। আর পাচ্ছি জন ফ্লেচার। এরা শেক্সপিয়ারের পরবর্তী ড্রামাটিস্ট, বা এদেরকে জেকোবিয়ান ড্রামাটিস্ট বলা হয়ে থাকে। এই জেকোবিয়ান পিরিয়ডে প্রোজ রাইটার কাকে পাবো আমরা? কিং জেমস দা ফার্স্ট। এবার দেখো এখানে যে রাইটারগুলোর নামগুলো আমরা জানছি তারা কিন্তু সবাই ইম্পর্টেন্ট, তারা কিন্তু ইম্পর্টেন্ট রাইটার। তার মানে এরা ছাড়াও কিন্তু কি গো আরো রাইটার আছে। এরা ছাড়াও কিন্তু আরো রাইটার আছে। এরা কিন্তু শুধু ইম্পর্টেন্ট গুলো আমরা নাম লিস্ট ডাউন করেছি। নেক্সট হচ্ছে দেখো ক্যারোলাইন এজ। ক্যারোলাইন এজে আমরা লিটারেচারকে 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে পোয়েট্রি, আর একটা হচ্ছে কি বাবা? ড্রামা। পোয়েট্রি এবং ড্রামা 2টো ভাগে ভাগ করব। আর পোয়েট্রিকে 2টো ভাগে ভাগ করা যাবে। একটা হচ্ছে
মেটাফিজিক্যাল পোয়েটস আর একটা হচ্ছে ক্যাভেলিয়ার পোয়েটস। তাহলে তোমরা মেটাফিজিক্যাল পোয়েটস বিষয়টা জানো, কেন জানো? যেহেতু তোমরা জন ডানকে ফার্স্ট সেমিস্টারে পড়েছো, তাই তোমাদের আইডিয়া আছে যে মেটাফিজিক্যাল পোয়েটস বিষয়টা কি। কিন্তু তোমাদের আইডিয়া নেই কি নিয়ে বাবা? ক্যাভেলিয়ার পোয়েটস নিয়ে আইডিয়া নেই। ক্যাভেলিয়ার পোয়েটস নিয়েও আইডিয়া হয়ে যাবে। কখন আইডিয়া হয়ে যাবে? যখন আমরা পড়বো ডিটেলে পিরিয়ডটাকে। তাও আমি হালকা করে বলে রাখছি, দেখো তোমাদের রিওয়াইন্ড হবে। রাউন্ড হেড মনে পড়ছে? হ্যাঁ, প্রিকিয়ার্ড, কিছু দল রাজাকে সাপোর্ট করতো, কিছু দল রাজাকে সাপোর্ট করতো না, রাজার এগেনস্টে ছিল। ওই যে বিষয়টা, এই পোয়েট্রির ক্ষেত্রেও ওই বিষয়টাই রয়েছে। তোমরা যখন মিসচিফস অফ পার্টি স্পিরিট পড়েছিলে তখন এই ব্যাকগ্রাউন্ডটা দেখেছিলে, তাই না? সেম এখানেও পাবে ক্যাভেলিয়ার পোয়েটস, বুঝতে পেরেছ? আর তার সাথে মেটাফিজিক্যাল পোয়েটস। মেটাফিজিক্যাল পোয়েটস কে কে বাবা? জর্জ হারবার্ট, হেনরি ভন, রিচার্ড ক্র্যাসো, আব্রাহাম কলে, অ্যান্ড্রু মার্ভেল। এরা সবাই কার ফলোয়ার? জন ডানের ফলোয়ার। জন ডান পথটা দেখিয়ে গেছে, এরা সেই পথে হেঁটেছে। নেক্সট হচ্ছে ক্যাভেলিয়ার পোয়েটস কারা? রবার্ট হেরিক, রিচার্ড লভলেস আর জন সাকলিং। এরা কারা? ক্যাভেলিয়ার পোয়েটস। ড্রামাটিস্ট কে কে? নাটক কে কে লিখেছে? দুজন, ইম্পর্টেন্ট দুজন, ফিলিপ ম্যাসেঞ্জার আর হচ্ছে জন ফোর্ড। এই হলো আমাদের ক্যারোলাইন এজ। এইবারে নেক্সট হচ্ছে আমাদের কমনওয়েলথ পিরিয়ড বা পিউরিটান পিরিয়ড বা এজ অফ মিল্টন বা লেট রেনেসা। এতগুলো নাম। এখানে আমরা কি পাচ্ছি? লিটারেচার দুই ভাবে ডিভাইড করছি। এক হচ্ছে পোয়েটস অ্যান্ড পোয়েট্রি, দুই নাম্বার হচ্ছে প্রোজ। ওকে, পোয়েটসদের মধ্যে কে কে আছে বাবা? জন মিল্টন থাকবে, ওনার নাম অনুযায়ী এজটা হয়েছে, এজ অফ মিল্টন বলা হচ্ছে। জন মিল্টন, আর কে রয়েছে? উইলিয়াম চেম্বারলেন, আর কে রয়েছে বাবা? জন ক্লিভল্যান্ড। এই তিনজন রয়েছে। প্রোজ রাইটার্স কে কে? টমাস ব্রাউন, টমাস হবস আর জেরেমি টেলর। টমাস ব্রাউন, টমাস হবস, জেরেমি টেলর, এরা কারা বাবা? প্রোজ রাইটার্স। তাহলে এখানে আমাদের কি শেষ হচ্ছে? রেনেসা পিরিয়ডটা শেষ হচ্ছে। কারণ রেনেসার চারটে ভাগ বলেছিলাম। এবারে আমাদের শুরু হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ড বা যাকে আমরা কি বলছি গো? অগাস্টান এজ, যেটা 1660 থেকে 1750, মানে 18th সেঞ্চুরি ঢুকে গেল। এখানে এসে 18th সেঞ্চুরি কি হলো বাবা? চলে এলো, ঢুকে গেল 18th সেঞ্চুরি। মানে এবারে নভেল আসবে, এবারে নভেলিস্টরা আসবে, নভেল রাইটার্সরা আসবে। তাহলে এই নিও ক্লাসিক্যাল পিরিয়ডকে আমরা আবার কি করতে পারি? দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড বা এজ অফ ড্রাইডেন, যেটা 1660 থেকে 1700, আর একটাকে বলছি এজ অফ পোপ, যেটা 1700 থেকে 1750 বা 1745। এই দুটো ভাগ। এবার দেখো, এই যে রেস্টোরেশন পিরিয়ড বা এজ অফ ড্রাইডেন, যেটা 1660 থেকে 1700, এখানে লিটারেচার কত রকম রয়েছে বাবু? 3 রকম রয়েছে। কি কি রয়েছে? প্রোজ, পোয়েট্রি আর ড্রামা। প্রোজ, পোয়েট্রি, ড্রামা। তাহলে পোয়েট্রিতে কারা কারা রয়েছেন? জন ড্রাইডেন রয়েছেন, স্যামুয়েল বাটলার রয়েছে। জন ড্রাইডেন, স্যামুয়েল বাটলার। প্রোজ রাইটিং এ কারা কারা রয়েছেন? জন বুনিয়ান, স্যামুয়েল পিপি।
জন বুনিয়ান আর স্যামুয়েল পিপিজ। ঠিক আছে, ড্রামা কে কে রয়েছেন বাবা? উইলিয়াম কংগ্রিভ, উইলিয়াম ওয়াচারলে, জর্জ ইদারেজ, টমাস স্যাডওয়েল আর হচ্ছে টমাস অটওয়ে। এদের উপর প্রশ্ন আসবে। রাইট এ নোট অন দ্য রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স। বুঝতে পেরেছো? 10 মার্কসের নোট আসবে। তার মানে অনেক পড়াশোনা করতে হবে এখন থেকে, বুঝতে পারছো তাই না? ওই জন্য তো আমি আগে ভাগে শুরু করে দিলাম সিলেবাসটা, আগে ভাগে এই কারণে শুরু করে দিচ্ছি। নেক্সট কোন পিরিয়ড বাবা? নেক্সট হচ্ছে এজ অফ পোপ, অর্থাৎ নিও ক্লাসিক্যাল পিরিয়ডের 2 নাম্বার ভাগ। 1700 থেকে 1745 বা 1750 হচ্ছে এজ অফ পোপ। এখানে আমরা লিটারেচারকে 3 ভাগে ভাগ করব। একটা হচ্ছে পোয়েট্রি, একটা হচ্ছে নভেলিস্ট বা নভেল, আর একটা হচ্ছে কি বাবা? এসে বা প্রোজ। মানে এখানে প্রোজের আবার দুটো ভাগ হয়ে যাবে। তোমাদের যখন ফর্মস অফ লিটারেচার পড়িয়েছিলাম আমি বুঝিয়েছিলাম পোয়েট্রি রয়েছে, ড্রামা রয়েছে, প্রোজ রয়েছে। প্রোজের আবার দুটো ভাগ দেখিয়েছিলাম, একটা ফিকশন, একটা নন ফিকশন। ফিকশনের মধ্যে দেখিয়েছিলাম নভেল, আর নন ফিকশনের মধ্যে কি বলেছিলাম? এসে, রিসার্চ পেপার, পুরো নন ফিকশনের মধ্যে পড়ছে। তাহলে এখানে প্রথমে পোয়েট কে কে রয়েছে বাবা? 3 জন রয়েছে, আলেকজান্ডার পোপ, জন গে আর এডওয়ার্ড ইয়াং। 3 জন রয়েছে কি তারা? পোয়েট। নভেল কারা, প্রোজ ফিকশন কারা লিখছে? জোনাথন সুইফট আর ড্যানিয়েল ডিফো। এসে কারা লিখছে? জোসেফ এডিসন আর রিচার্ড স্টিল। এখান থেকে প্রশ্ন আসে, কি আসে? রাইট এ নোট অন দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ নভেলস ইন দ্য 18th সেঞ্চুরি। 18th সেঞ্চুরিতে কিভাবে নভেলের ডেভেলপমেন্ট হচ্ছে তার উপর একটি নোট লেখো। এটা একটা প্রশ্ন আছে। আর একটা প্রশ্ন কি আছে? রাইট এ নোট অন দ্য পিরিয়ডিক্যাল এসে অফ দ্য 18th সেঞ্চুরি। 18th সেঞ্চুরির যে পিরিয়ডিক্যাল এসে গুলো রয়েছে তার উপর একটি নোট লেখো। যখন দেখবে পড়ে নেবো এগুলো তখন আর জটিল লাগবে না। এখন মনে হচ্ছে জটিল, আমরা যখন ইন ডিটেল পড়ে নেব তখন দেখবে নিজেরাই লিখতে পারবে। নোট মুখস্থ করতে হবে না। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নোট মুখস্থ করতে হবে না, শুধু ইন্ট্রোডাকশন কনক্লুশনটা মুখস্থ করবে বা নিজের মতো রেডি করবে, বাকিটা অটোমেটিক লিখতে পারবে। কি লিখতে হবে? যদি মনে করো দিয়েছে যে রাইট এ নোট, মনে করো এটা দিয়েছে, এই যে রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স দিয়ে কোশ্চেন দিয়েছে, রাইট এ নোট অন দ্য রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স দিয়েছে। তাহলে প্রথমে ইন্ট্রোডাকশন দিলে, ইন্ট্রোডাকশন রেস্টোরেশন কমেডি কি লিখলে, কোন সময়ে হয়েছিল লিখলে, তার সাথে লিখে দিলে ইম্পর্টেন্ট রাইটার্স কে কে, এদের নামগুলো লিখে দিলে। এবারে কি করবে? প্যারা চেঞ্জ করে প্রত্যেকটা রাইটার সম্পর্কে দুটো করে কথা লিখবে এবং তাদের ইম্পর্টেন্ট যে ওয়ার্কগুলো রয়েছে তাদের নাম লিখে দেবে। এইভাবে যতগুলো রাইটার রয়েছে ততগুলো প্যারা বানিয়ে দাও, নিয়ে একটা কনক্লুশন দিয়ে দাও, হয়ে গেল আনসার। মুখস্থ করতে হবে না। এখন জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাসে আছি আমরা। যখন এটা আমি ডিটেল বুঝিয়ে দেব, যখন দেখবে ডিটেল বুঝিয়ে দেব, যখন দেখবে সমস্ত হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের আমি সমস্ত ক্লাসটা করিয়ে দেব, তখন দেখবে তোমাদের অটোমেটিক্যালি তোমরা রাইটারগুলোকে জেনে যাবে, তাদের ইম্পর্টেন্ট রাইটিংগুলো জেনে যাবে, তখন অটোমেটিক্যালি লিখতে পারবে। অত মুখস্থ করতে হবে না, টেনশন নেওয়ার কিচ্ছু নেই, ভয় পাওয়ার কিচ্ছু নেই, হয়ে যাবে। কোনো মুখস্থ করতে হবে না, জাস্ট রাইটারগুলোর নামগুলো মনে রাখতে হবে আর তাদের কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ক আমি সেগুলো বলে দেবো। তখন আমরা ডিটেল পড়বো, তখন বলে দেবো। ওকে, নেক্সট আমরা এজ অফ পোপ করলাম, আমরা এজ অফ ড্রাইডেন করলাম, অর্থাৎ নিও ক্লাসিক্যাল পিরিয়ডটা বুঝলাম। নেক্সট হচ্ছে আমাদের নিও ক্লাসিক্যাল পিরিয়ডের পরবর্তী পিরিয়ড, যার নাম হচ্ছে এজ অফ ট্রানজিশন বা এজ অফ সেন্সিবিলিটি।
1740 থেকে মোটামুটি 1800 অব্দি বা 1790 অব্দি। এই সালগুলো ম্যাটার করছে না, সালগুলো আনুমানিক, একটা এক্সাক্ট নয়, কিন্তু সবসময় মাথায় রাখবে বাবা, সালগুলো কি নয়, এক্সাক্ট নয়, টু দা পয়েন্ট নয়, এগুলো কি আনুমানিক, যে এত সাল থেকে আনুমানিক এত সাল অবধি ছিল, এই পিরিয়ডের একটা ইফেক্ট। ওই জন্য দেখো আমি এক্সাক্ট 40 বা 45 কোন একটা এক্সাক্ট ডেট দিইনি, 40 বা 45 দুটোই লিখে রেখেছি। তাহলে ট্রানজিশন পিরিয়ডে, ট্রানজিশন কথার অর্থ কি বলতো, চেঞ্জ, পরিবর্তন। ট্রানজিশন কথার অর্থ কি, চেঞ্জ বা পরিবর্তন। অর্থাৎ এর আগে অবধি যা লিটারেচার লেখা হলো তাকে পরিবর্তন করছে কারা, এই পিরিয়ডের রাইটাররা। এখানে আমরা লিটারেচারকে ভাগ করব তিনটে ক্যাটাগরিতে, পোয়েট্রি, ড্রামা আর প্রোজ। আবার প্রোজের মধ্যে আমরা তিনটে ভাগ পাবো, একটা পাবো নভেল, একটা পাবো হিস্টোরিয়ানস মানে যারা ইতিহাস লিখছেন, আর একটা পাবো কি বাবা, এসে। মেইন লিটারেচার তিন রকমের, পোয়েট্রি, ড্রামা, প্রোজ। প্রোজের আমার তিনটে ক্যাটাগরি, নভেল, এসে আর হিস্ট্রি। ঠিক আছে, এই যে ট্রানজিশন পিরিয়ডের যারা কবি তাদেরকে কি বলা হতো, ট্রানজিশনাল পোয়েটস বা প্রি রোমান্টিক পোয়েটস বা প্রিকারসার্স অফ দ্য রোমান্টিসিজম। এদের উপর আবার ব্রড কোয়েশ্চেন হয়, এদের উপর আবার কি হয় বাবা, ব্রড কোয়েশ্চেন হয় 10 মার্কসে। যে রাইট এ নোট অন দ্য কন্ট্রিবিউশন অফ দ্য প্রিকারসার্স অফ দ্য রোমান্টিক্স, প্রি রোমান্টিক পোয়েট বা ট্রানজিশনাল পোয়েট কে কে রয়েছে, জেমস থমসন রয়েছে, উইলিয়াম কলিন্স রয়েছে, টমাস গ্রে রয়েছে, উইলিয়াম কোপার রয়েছে, আর রয়েছে উইলিয়াম ব্লেক আর রবার্ট বন্ডস। এরা হচ্ছে সবাই ট্রানজিশনাল পোয়েটস বা প্রি রোমান্টিক পোয়েটস। নেক্সট হচ্ছে ড্রামাটিস্ট, নাট্যকার। নাট্যকার কাকে কাকে পাচ্ছি বাবা, আর বি শেরিডান আর অলিভার গোল্ডস্মিথ। নেক্সট পাচ্ছি নভেলিস্ট, 18th সেঞ্চুরি চলছে মানে বুঝতে পারছো নভেল একটা ফুল ফর্মে চলে গেছে। নভেলিস্ট কাদেরকে পাচ্ছি, স্যামুয়েল রিচার্ডসন, হেনরি ফিল্ডিং, টোবিয়াস মোলেট, হোরেস ওয়ালপোল অ্যান্ড র্যাডক্লিফ। তারপর পাচ্ছি আমরা ইতিহাস লেখক, ইতিহাস লেখক কে কে গো, এডওয়ার্ড গিবন, ডেভিড হিউম। আর পাচ্ছি আমরা কাদেরকে, এসেইস্ট, যারা এসে লিখেছে, এডমান্ড বার্ক। এই নাম ভদ্রলোকের এডমান্ড বার্ক, এডমান্ড বার্ক বা এডমান্ড বার্কে, অনেকে বার্কে উচ্চারণ করে। ঠিক আছে, এই হলো আমাদের ট্রানজিশন পিরিয়ড। দেখো তাহলে নেক্সট যে পিরিয়ড, সেই পিরিয়ডের নাম কি বাবা, রোমান্টিক পিরিয়ড বা রিটার্ন টু নেচার। অর্থাৎ 1790 থেকে 1830 মতো এই যে সময়টা, এটা হচ্ছে রোমান্টিক রাইটারদের সময়। তাদের সময় রোমান্টিক রাইটার যারা নেচারকে নিয়ে লেখালেখি করছে। রোমান্টিক পিরিয়ডকে আমরা ক ভাগে ভাগ করব, 3 ভাগে। কি কি, একটা হচ্ছে পোয়েট্রি, একটা হচ্ছে নভেল, আর একটা হচ্ছে এসে। অর্থাৎ পোয়েট্রি এবং প্রোজ পাবো, প্রোজের দুটো ভাগ পাবো, একটা হচ্ছে নভেল, একটা হচ্ছে এসে। এখানেও প্রশ্ন আসে, রোমান্টিক পিরিয়ডের কন্ট্রিবিউশন প্রশ্ন আসে, রোমান্টিক নভেলিস্টদের কন্ট্রিবিউশন প্রশ্ন আসে, রোমান্টিক এসেইস্টদের কন্ট্রিবিউশন প্রশ্ন আসে। মানে এই তিনটে থেকেই ব্রড কোয়েশ্চেন আসে। তাহলে এত ব্রড কোয়েশ্চেন মুখস্থ রাখা যাবে, সম্ভব নয়। সম্ভব সম্ভব নয়। দুটো লিখতে হবে, তার জন্য যদি 40টা ব্রড মুখস্থ রাখতে হয় মাথাটা খারাপ হয়ে যাবে তো, তাই না? দুটোর জন্য খুব জোর 4টে, খুব জোর 4টে মনে রাখলে, কারণ একটা তো পেপার নেই, আবার আরেকটা পেপার আছে, তাই না? তাহলে ইংলিশ অনার্স কেন ইংলিশ অনার্স, বুঝতে পারছো তো? তোমাদের এনইপিতে বলেছে যে যার 75% নাম্বার থাকবে
তাকে আর কি করতে হবে না, MA করতে হবে। নাহলে বুঝতে পারছো 75% কেন বলেছে? হ্যাঁ, মানে 8 পেতে হবে। তোমাদের স্কোর অনুযায়ী কত পেতে হবে? 8। তোমাদের তো পয়েন্ট হবে 10 পয়েন্টে হবে, তোমাদের নাম্বার এইভাবে থাকবে 7.5, 6.5, এইভাবে তোমাদের নাম্বারটা কাউন্ট হবে। তো তোমাদের 8 পেতে হবে। 8 পাওয়া যাতা ব্যাপার নয়। 75% পেতে গেলে কত পড়াশোনা করতে হবে বুঝতে পেরেছো তো? যদি করে দিতে পারো তাহলে আর MA করতে হবে না, MA এর ইকুইভ্যালেন্ট হয়ে যাবে এটা, তাই না? এই তো জাস্ট একটা বছর পার করছো, 2 নম্বর বছরে এসছো, তারপর 3 নম্বর বছর আছে, 4 নম্বর বছর আছে, মানে ইন ফিউচার গুলো ভাবো। হ্যাঁ, ওই যে বলছে না, মর্নিং শোজ দ্য ডে, চাইল্ড শোজ দ্য ম্যান। সকাল দেখে বোঝা যায় দিনটা কেমন হবে, আর বাচ্চাকে দেখে বোঝা যায় বাচ্চাটা বড় হয়ে কেমন মানুষ হবে। তাহলে এখানেও তোমাদের ওই চাইল্ড শোজ দ্য ম্যান হচ্ছে আর মর্নিং শোজ দ্য ডে হচ্ছে না? তোমরা আভাস পাচ্ছ যে ইন ফিউচার সিলেবাসটা আরো কত বাঁশ হতে চলেছে, তাই না? সিলেবাস, তাই তো? তাহলে দেখো রোমান্টিক পিরিয়ডে কে কে রয়েছেন? পোয়েটসদের রয়েছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কোলরিজ, লর্ড বায়রন, পি.বি. শেলি, জন কিটস। এই 5 জন হচ্ছে বিখ্যাত রোমান্টিক পোয়েটদের মধ্যে 5 জন বিখ্যাত কবি এনারাই। আর কে রয়েছেন? নভেলিস্ট। নভেলিস্ট কে কে রয়েছেন? ওয়াল্টার স্কট আর জেন অস্টেন। এসেইস্ট কে কে রয়েছে বাবা? চার্লস ল্যাম্ব, টমাস ডিকুয়েন্সি আর উইলিয়াম হ্যাজলিট। এর মধ্যে তোমরা ল্যাম্বের একটা পড়েছো, ওল্ড চাইনা, তাই না? নেক্সট, রোমান্টিকের পর ভিক্টোরিয়ান পিরিয়ড, 1830 থেকে 1901 অব্দি। 1830 থেকে 1901 অব্দি ভিক্টোরিয়া। এই পিরিয়ডের যে লিটারেচার, একে আমরা মোটামুটি দুভাগে ভাগ করব। একটা হচ্ছে পোয়েট্রি, একটা হচ্ছে প্রোজ। আবার প্রোজকে দুটো ক্যাটাগরিতে ভাগ করব, একটা হচ্ছে নভেল, একটা হচ্ছে এসে। আমি এখানে নভেলিস্ট, এসেইস্ট কেন লিখেছি বলতো? কারণ এখানে আমি তো নভেলিস্টদের নাম লিখেছি, এসেইস্টদের নাম লিখেছি, দ্যাটস ওয়াই নভেলিস্ট লেখা আছে, ঠিক আছে? তাহলে ভিক্টোরিয়ান পিরিয়ডের প্রথম পোয়েটস কারা? অ্যালফ্রেড লর্ড টেনিসন, রবার্ট ব্রাউনিং, ম্যাথিউ আর্নল্ড, ইবি ব্রাউনিং, ডিজি রসেটি, সিজি রসেটি। এদের উপরও প্রশ্ন হয় যে রাইট এ নোট অন দ্য কন্ট্রিবিউশন অফ দ্য ভিক্টোরিয়ান পোয়েটস। নভেলিস্ট কে কে বাবা? চার্লস ডিকেন্স, উইলিয়াম মেকপিস থ্যাকারে, ব্রন্টে সিস্টার্স। ব্রন্টে সিস্টার্স মানে 3 বোন ছিল, তাদের টাইটেল ছিল ব্রন্টে। শার্লট ব্রন্টে, এমিলি ব্রন্টে আর অ্যান ব্রন্টে, এরা 3 জন হচ্ছে ব্রন্টে সিস্টার্স। এনাদের উপর পার্টিকুলারলি প্রশ্ন হয় যে রাইট এ নোট অন দ্য কন্ট্রিবিউশন অফ দ্য ব্রন্টে সিস্টার্স। আবার ভিক্টোরিয়ান নভেলিস্টদের উপর আলাদা করে প্রশ্ন হয়, আবার ভিক্টোরিয়ান উইমেন নভেলিস্টদের উপর আলাদা করে প্রশ্ন হয়। তাহলে ভাবো ভিক্টোরিয়ান পিরিয়ডে কতগুলো প্রশ্ন, একটা হচ্ছে পোয়েটসদের উপর হয়ে গেল, একটা ভিক্টোরিয়ান নভেলিস্ট, একটা ব্রন্টে সিস্টার্স, একটা ভিক্টোরিয়ান উইমেন নভেলিস্ট, 4টে অলরেডি হয়ে গেল, তাই না? আর তার সাথে কারা রয়েছে বাবা? প্রোজ রাইটার্স বা এসেইস্ট রয়েছে, টমাস কার্লাইল, জন রাস্কিন, আর.এল. স্টিভেনসন আর চার্লস ডারউইন। এই হলো ভিক্টোরিয়ান লিটারেচার। নেক্সট হচ্ছে আমাদের মডার্ন এজ বা মডার্ন পিরিয়ড, যেটা 1890 থেকে 1945। তোমাদের কত অবধি দেওয়া আছে? 1990। তার মানে তোমাদের পোস্ট মডার্ন এজটাও আছে, তাই না? তাহলে মডার্ন পিরিয়ডকে আমরা আবার দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে দ্য এডওয়ার্ডিয়ান পিরিয়ড বা লেট ভিক্টোরিয়ান পিরিয়ড বা আর্লি মডার্ন, বা কি বলি আমরা এটাকে? আর্লি মডার্ন বলি। আর একটা হচ্ছে ইন্টার ওয়ারিয়ার্স বা লেট মডার্ন, কি বলবো? লেট মডার্ন। দুটো ভাগে ভাগ করছি। তাহলে দেখো, যেটা এডওয়ার্ডিয়ান পিরিয়ড বা লেট ভিক্টোরিয়ান বা আর্লি মডার্ন পিরিয়ড, সেটা 1890 থেকে 1914। সেখানে লিটারেচার 3 ধরনের, পোয়েট্রি, ড্রামা, নভেল।
সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছিল কারা বাবা? নভেলিস্টরা। ওই জন্য তাদেরকে কি লেখা আছে গো? প্রথম দিকে করা আছে। কে কে ছিল? টমাস হার্ডি। টমাস হার্ডিকে আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডের মধ্যেও অ্যাড করি, আবার মডার্ন পিরিয়ডে অ্যাড করি, কারণ তিনি লেট ভিক্টোরিয়ান পিরিয়ডের মধ্যে বিলং করছেন। টমাস হার্ডি রয়েছেন, হেনরি জেমস, জোসেফ কনরাড, এইচ.জি. ওয়েলস, স্যামুয়েল বাটলার, রুডিয়ার্ড কিপলিং। এরা কি বাবা? নভেল। ড্রামা কারা কারা লিখছেন? জিবি শ, জে.এম. সিঞ্জ, জন গলসওয়ার্দি, অস্কার ওয়াইল্ড। পোয়েট্রি কারা কারা লিখছেন? ডাব্লিউ.বি. ইয়েটস, রবার্ট ব্রিজেস, জন ম্যাসফিল্ড, ওয়াল্টার ডে লা মেয়ার। ওয়াল্টার ডে লা মেয়ার এরা হচ্ছে কি বাবা? পোয়েটস। আর্লি মডার্ন পিরিয়ড। এবার লেট মডার্ন পিরিয়ড। লেট মডার্ন পিরিয়ডকে কি বলা হচ্ছে বাবা? ইন্টার ওয়ারিয়ার্স। দেখো নামটা শুনেই বুঝতে পারছো, যুদ্ধের অন্তর্বর্তী সময়। তাকিয়ে দেখো, এই সময় যুদ্ধ চলেছিল। কি যুদ্ধ? 1914 থেকে 1919 প্রথম বিশ্বযুদ্ধ, আবার 1939 থেকে 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাহলে 1914 থেকে 1945 অব্দি কি গো? যুদ্ধের সময় তো। ওই যে নাম কি? ইন্টার ওয়ারিয়ার্স, যুদ্ধের অন্তর্বর্তী সময়। একে লেট মডার্ন পিরিয়ডে বলা হয়। এখানে নভেলিস্ট রয়েছে বা নভেল রয়েছে, ড্রামা রয়েছে, আর কি রয়েছে? পোয়েট্রি। নভেল কে কে? ডি.এইচ. লরেন্স, জেমস জয়েস, ভার্জিনিয়া উলফ, ই.এম. ফস্টার। এখানে প্রশ্ন হয়, এদের উপর প্রশ্ন হয়। পোয়েট্রি কে কে রয়েছে বাবা? জি.এম. হপকিন্স, টি.এস. এলিয়ট, ডব্লিউ.এইচ. অডেন, এজরা পাউন্ড, উইলফ্রেড ওয়েন আর সিগফ্রাইড সাসুন। তোমরা উইলফ্রেড ওয়েনকে পড়েছো, তাই না? আর রয়েছে ড্রামাটিস্ট, নাট্যকার। কারা কারা রয়েছে? সেন ওকাসে, জেবি প্রিসলে আর ইউজিন ও নেল। ইনি আবার আমেরিকান লিটারেচারও এনাকে পেয়ে যাবে। ক্লিয়ার? এনাকেও আমেরিকান লিটারেচারে পেয়ে যাবে। এনাদেরকে যেমন ইংলিশ লিটারেচারে পাওয়া যায়, আবার আমেরিকান লিটারেচারেও পাওয়া যায়। নেক্সট দেখো পোস্ট মডার্ন পিরিয়ড। বুঝতে পেরেছো? তোমাদের পোস্ট মডার্ন এরা 1945 থেকে 1970 বা 1970 একটু পরবর্তী অবধি দেওয়া আছে। কন্টেম্পোরারি পিরিয়ডটাও তার সাথে আমি অ্যাড করে দিয়েছি, কিন্তু কন্টেম্পোরারি পিরিয়ডটা তোমাদের লাগবে না। তোমাদের অনলি পোস্ট মডার্ন এরা 1990 সাল অবধি যে সমস্ত রাইটাররা আছেন তাদেরকে করলেই হবে। তাহলে এখানে দেখো আমি 3 ভাগ করেছি। কোন কোন ভাগে? একটা হচ্ছে পোয়েট্রি, একটা নভেল, একটা ড্রামা, আর একটা হচ্ছে এসে। নভেলিস্টদের মধ্যে কে কে রয়েছে? গ্রাহাম গ্রিন, জন মাস্টার্স, উইলিয়াম কুপার, কিংসলে অ্যামিস, জর্জ অরওয়েল। পোয়েটসদের মধ্যে কে কে রয়েছে? ডাইলান থমাস, সিলভিয়া প্ল্যাথ। ড্রামাটিস্টদের মধ্যে কে কে রয়েছে? স্যামুয়েল বেকেট, জন অসবর্ন, হ্যারল্ড পিন্টার। প্রোজ রাইটারদের মধ্যে কে রয়েছে? উইনস্টন চার্চিল। ইনি আবার ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। চার্চিল ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন, উইনস্টন চার্চিল। তাহলে এই হচ্ছে আমাদের পিরিয়ডিক্যাল ডিভিশন। এবারে আমরা এক এক করে পরবর্তী ক্লাসগুলোতে কি করব? এক একটা পিরিয়ডকে আলোচনা করব। যেমন দেখো তোমাদের আমি বললাম, তোমাদের সিলেবাসে কি বললাম, যে শুধু পিরিয়ডটা নয়, পিরিয়ডটার কি জানতে হবে? ব্যাকগ্রাউন্ডটাও জানতে হবে। দেখো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, দেওয়া আছে না? তার সাথে পিরিয়ডের বৈশিষ্ট্যগুলো জানতে হবে, তার সাথে লিটারেচার জানতে হবে। এইভাবে প্রত্যেকটা পিরিয়ডকে আমি কি করেছি? আমার এই যে স্টাডি মেটেরিয়াল, সেই স্টাডি মেটেরিয়ালটাতে আলোচনা করে দিয়েছি। তাহলে আজকের ক্লাসে আমি তোমাদের কি বোঝালাম? আমি তোমাদের পিরিয়ডগুলোকে বোঝালাম। কারণ পিরিয়ডগুলো না বুঝলে আমরা যখন পড়বো তখন কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হবে। যাতে বুঝতে অসুবিধা না হয়, থার্ড সেমিস্টারে যেহেতু তোমাদের ইংলিশ অনার্সের এনইপি সিলেবাসে দিয়েছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার দিয়েছে মানে খুব ভালো করেছে,
কারণ এটার ওপর বেস করেই তোমাদের ইন ফিউচারে সবকিছু হবে। তো সেই কারণে আমরা ইন ডিটেল এটাকে আলোচনা করব এবং পড়ে যাবো এক এক করে। আমি আজকে তোমাদের পিরিয়ডগুলো বুঝিয়ে দিলাম। এই যে আমার যে বইটি রয়েছে সেই বইয়ে দেখো সব পিরিয়ড সম্পর্কে একবারই আলোচনা করা রয়েছে। ওকে, তাহলে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যে ক্লাস, সেই ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। অর্থাৎ আমরা ইন্ট্রোডাকশন ক্লাসটা শেষ করলাম, আমরা পিরিয়ডগুলোকে আজকে জেনে নিলাম। ওকে।